দশম শ্রেণীর ছাত্রদের স্বাগত আজকের ক্লাসের জন্য। আজকে দশম শ্রেণীর জন্য প্রশ্নোত্তর পর্ব নিয়ে আমি হাজির হয়েছি। আজকে প্রশ্নোত্তর পর্ব 11। এই প্রশ্নোত্তর পর্ব 11তে আমি বেছে নিয়েছি তোমাদের প্রলয় উল্লাস কবিতাটির 2-4টি প্রশ্নগুলো তোমাদের কাছ থেকেই পাওয়া। তোমরাই বিভিন্ন সময়ে প্রশ্নগুলো পাঠিয়েছো। তোমাদেরই সুবিধার জন্য সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমি আলোচনা করছি। তোমরা জানো প্রলয় উল্লাস কবিতার বিষয়বস্তু, কবিতার অভ্যন্তরীণ ব্যাখ্যা এগুলো কিন্তু আগেও তোমাদেরকে আমি দিয়েছি। ইউটিউবে বিভিন্ন চ্যানেলে, আমার চ্যানেলে তোমরা কিন্তু এগুলো পেয়েছো। তথাপি তোমাদের পরীক্ষার সুবিধার জন্য একেবারে নির্দিষ্ট গুটিকতক প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করছি। তাহলে এসো ছাত্র বন্ধুরা, আজকে প্রলয় উল্লাস কবিতা থেকে প্রথম প্রশ্ন। প্রলয় উল্লাস কবিতায় কবির স্বদেশ প্রীতি কিভাবে প্রকাশিত হয়েছে? প্রশ্নটি হলো, প্রলয় উল্লাস কবিতায় কবির স্বদেশ প্রীতি কিভাবে প্রকাশিত হয়েছে? অর্থাৎ স্বদেশ প্রীতির আকাঙ্ক্ষা, স্বাধীনতা প্রিয়তা, এই আকাঙ্ক্ষা কবি নজরুলের মনের মধ্যে কতটা ছিল তারই প্রকাশ কিন্তু ঘটেছে প্রলয় উল্লাস কবিতা পংক্তিতে পংক্তিতে। প্রতিটি চরণেই যেন সেই স্বদেশ চেতনার প্রকাশ আমরা দেখতে পাই। তাহলে প্রশ্নটি নিয়ে এবার আলোচনা করা যাক। তোমরা জানো প্রলয় উল্লাস কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই অগ্নিবীণা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল 1922 সালে। অগ্নিবীণা কাব্যগ্রন্থের একটি উল্লেখযোগ্য কবিতা হলো প্রলয় উল্লাস। কবি নজরুল তিনি কিন্তু পরাধীন ভারতবর্ষের বুকে জন্মগ্রহণ করেছেন। তাহলে পরাধীন ভারতবর্ষের বুকে জন্মগ্রহণ করার সূত্রেই শৈশব থেকেই তিনি অনুভব করেছেন পরাধীনতার জ্বালা। আর এই যন্ত্রণা গভীর হয়েছে তার দেশপ্রীতিতে। দেশপ্রীতির প্রকাশ ঘটেছে এই যন্ত্রণার গভীরতা থেকে, এবং তার প্রভাব পড়েছে তার গানে, তার কাব্যে, তার কাব্য কবিতার মধ্য দিয়ে তার প্রভাব কিন্তু আমরা দেখতে পাই। এমনই একটি কবিতা তথা গান হলো প্রলয় উল্লাস। কবি নজরুলের সহজাত ছিল দেশপ্রীতি। স্বজাতি ও স্বদেশের স্বাধীনতার আকাঙ্ক্ষা প্রবলভাবে তার মনের মধ্যে ছিল। তাই দেশমাতাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার বাসনা তিনি একদম শৈশব থেকেই নিয়েছেন। তাই তো আমরা দেখতে পাই তিনি সেনাবাহিনীতেও যোগদান করেছিলেন নিজের পঠন পাঠনকে অসমাপ্ত রেখে। তার এই যন্ত্রণা, দেশ সেবার এই আদর্শ শেষ পর্যন্ত তার কাব্য বীণাকে অগ্নিবীণায় পরিণত করেছিল। এই অগ্নিবীণা কিন্তু তার কাব্যগ্রন্থের নাম, যেখান থেকে আমরা এই প্রলয় উল্লাস কবিতাটাকে নিয়েছি। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়, এই কথাটি কবি নজরুলের মনের ভেতরে একদম দৃঢ়ভাবে গেঁথেছিল। স্বাধীনতা ফিরে পেতে অসংখ্য ভারতীয় ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। যুদ্ধং দেহি মনোভাব নিয়ে তারা কিন্তু ইংরেজের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। আর ব্রিটিশ সরকার সেই বিপ্লবীদের কি করেছে? হয় ফাঁসি নতবা দ্বীপান্তর অর্থাৎ কারাগারে বন্দি করেছে। কিন্তু দ্বীপান্তরের বন্দীদের মুক্তির দাবি করেছেন কবি নজরুল। তিনি জানেন ওই লৌহ শৃঙ্খল, সেই লৌহ শৃঙ্খলে আটকে রাখা যাবে না ভারত মাতার সন্তানদের। তারা ভৈরবের মতো উদ্যম, তারা ভোলানাথের মতো উন্মত্ত হয়ে সেই লৌহ শৃঙ্খলকে ভেঙে ফেলবে। প্রলয় নেশার নিত্য পাগল ছন্দে তারা কারাগারের লৌহ কপাটকে ভেঙে মুক্ত করবে দেশপ্রেমিক তথা বিপ্লবীদের। তাই কবি প্রলয় উল্লাস কবিতায় বলছেন, আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল, সিন্ধু পারের সিংহদ্বারে ধমক এনে ভাঙল আগল। সিন্ধু পার কোথায়? ওই যে আন্দামান, যেখানে আমাদের সেলুলার জেল রয়েছে, যে জেল আসলে অত্যাচারের প্রতীক। সেই লৌহ কারাগারকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে আমাদের এই বিপ্লবীগণ। তাই তিনি ভাঙার গান কবিতায় বলছেন, লাথিমার ভাঙরে দেওয়াল যত সব বন্দিশালা,
লাথিমার ভাঙড়ে ওই বন্দিশালার সমস্ত দেওয়াল, অর্থাৎ লৌহ কারাগারকে ভেঙে তছনছ করে দিতে হবে। আগুন জ্বালা, আগুন জ্বালা, কারাগারকে ভেঙে তাকে গুঁড়িয়ে দিতে হবে। এই যে আশাবাদ, সেই আশাবাদ কিন্তু নজরুলের কাব্য কবিতায়, প্রলয় উল্লাস কবিতার মধ্যে বারবার ফুটে উঠেছে। পরাধীনতার যন্ত্রণা, লাঞ্ছনা তিনি হৃদয় দিয়ে অনুভব করেছেন। তাই তিনি তরুণ সম্প্রদায়কে প্রলয় উল্লাসে মত্ত হয়ে অত্যাচারী শাসকের দর্প চূর্ণ করতে এগিয়ে আসতে বলেছেন। তিনি আকাঙ্ক্ষা করেছেন, তিনি আশা করেছেন মহাকালের মতো ভয়ঙ্কর শক্তি এসে এদেশের এমন অরাজক অবস্থার অবসান ঘটাবে। প্রলয় উল্লাস কথাটার মধ্যেই দেখো আনন্দ আছে। প্রলয় ঘটিত আনন্দ, প্রলয় তো সব কিছুকে ধ্বংস করে, তাহলে তার মধ্যে আনন্দ কিসের? না, ধ্বংস করবে কাকে? ইংরেজের শাসনকে, ইংরেজের কারাগারকে ধ্বংস করবে। আর ইংরেজের শাসন বা কারাগারকে ধ্বংস করার মধ্যেই আমাদের দেশের আনন্দ। আমরা পাবো মুক্তির স্বাদ, আমরা পাবো স্বাধীনতা। তাই স্বাধীনতার আকাঙ্ক্ষা ধ্বনিত হয়েছে এই কবিতার মধ্যে। কবি বলছেন, ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয়ে নূতন সৃজন বেদন। ওই প্রলয়ের মধ্য দিয়েই তো নতুন সৃষ্টি হবে, তাতে কিছুটা বেদনা থাকতেও পারে, কারণ স্বাধীনতার পথ রক্ত পিচ্ছিল পথ। ওই রক্ত পিচ্ছিল পথে মৃত্যুর মধ্য দিয়ে আমাদেরকে স্বাধীনতা অর্জন করতে হবে। তার জন্য আসছে নবীন, জীবন হারা অসুন্দরে করতেছে দান। যে অসত্য, যে অসুন্দর এখানে চলছে, সেই অসত্য অসুন্দরকে সরিয়ে দিয়ে সত্যম শিবম সুন্দরম, অর্থাৎ সত্য, শিব এবং সুন্দরের প্রতিষ্ঠা করতে হবে। তাই কবি বলছেন আপামর জনসাধারণকে, বলছেন তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, বধুরা প্রদীপ তুলে ধর, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। তাহলে ওই বিপ্লবীগণ, ওই তরুণ সম্প্রদায়, তারাই তো মুক্তি পাগল, তারা এগিয়ে আসছে। তাদের জয়ধ্বনি কবি এই প্রলয় উল্লাস কবিতায় করতে বলছেন। তাহলে ছাত্ররা, প্রলয় উল্লাস কবিতার মধ্যে কবি নজরুলের স্বদেশ প্রীতি, স্বদেশ চেতনার প্রকাশ প্রতিটি ছত্রে ছত্রে পাওয়া যায়, সেটা তোমরা বুঝতে পারলে। আশা করি তোমাদের আর কোনো অসুবিধা হবে না। চলো এবার আমি আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এই প্রশ্নটিও তোমাদের কাছ থেকেই পেয়েছি। প্রশ্নটি হলো, তোরা সব জয়ধ্বনি কর। তোরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে? তারা কাদের জয়ধ্বনি করবে? কেন জয়ধ্বনি করবে? আবার বলছি, দ্বিতীয় প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর। তোরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে? কাদের জয়ধ্বনি করবে তারা? কেন জয়ধ্বনি করবে? তাহলে প্রশ্নের শুরুতেই কিন্তু, যেহেতু এটি একটি বড় প্রশ্ন, তাই আমাদের উৎসটা একটু লিখে নেওয়া দরকার, যে প্রশ্নোদ্ধৃত অংশটি অথবা প্রশ্নোক্ত অংশটি কবি নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতা থেকে নেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, তোরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে? তাহলে এখানে তোরা অর্থাৎ আপামর ভারতবাসী, যারা ব্রিটিশ শাসনে নিপীড়িত, বঞ্চিত, অপমানিত, পরাধীনতার জ্বালায় যারা ছটফট করছে, যন্ত্রণা কাতর, সেই আপামর জনসাধারণকে কবি তোরা বলছেন। তারপর বলছে তারা কাদের জয়ধ্বনি করবে? মহাকালের মতো শক্তিধর তরুণ বিপ্লবীগণ এগিয়ে আসছে। তারা মাভৈ মন্ত্রে দীক্ষিত হয়ে ইংরেজ শাসকের দুর্গ প্রাকারকে ভেঙে ফেলবে, তছনছ করে দেবে। সেই আশাবাদ ধ্বনিত হয়েছে কবির কণ্ঠে। তাই তাদের জয়ধ্বনি করতে হবে। তাহলে কাদের? বিপ্লবীদের, যারা মহাকালের শক্তিতে শক্তিধর তরুণ বিপ্লবী সমাজের জয়ধ্বনি করতে হবে। পরের প্রশ্নটা কি? কেন জয়ধ্বনি করবে? তাহলে তাদের জয়ধ্বনি আমরা করব কেন? দেখো, কবি এই কবিতার মধ্য দিয়ে কি বলছেন? পরাধীনতার যন্ত্রণা কিন্তু কবি মর্মে মর্মে অনুভব করেছেন। ভারতবাসী অত্যাচারিত, তারই মধ্যে এক শ্রেণীর ভারতীয় আছে, তারা কিন্তু সেটা অনুভব করতে পারছে না। মধ্যবিত্ত শিক্ষিত এক শ্রেণী,
তারা ভাবছে ব্রিটিশ শাসক তারা তো ভালোই, আমাদের অনেক উন্নতি করছে, কিন্তু সেটা আমাদের অভ্যন্তরীণ উন্নতি নয়, সেটা আমাদের স্বদেশ চেতনা নয়, তারা আমাদেরকে শোষণ করছে। এই চেতনাহীন মানুষের প্রাণে স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগ্রত করতে হবে। তাদেরই কবি বলছেন যে তাদেরকে চেতনায় জাগ্রত করতে হবে, তাদেরকে স্বদেশ চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। তাদের উজ্জীবিত করার জন্যই তরুণ প্রজন্মকে কবি তরুণ প্রজন্মের জয়ধ্বনি করতে বলছেন। কবিগুরুও কিন্তু এই তরুণ প্রজন্মকে উৎসাহিত করেছেন। রবীন্দ্রনাথ তিনি বলছেন, ওরে নতুন যুগের ভোরে দিসনে সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে। কি হয়েছে তা নিয়ে চিন্তা করার দরকার নেই, কিভাবে সময় কেটে গেছে তা নিয়েও চিন্তা করার দরকার নেই। অতীত থেকে শুধু শিক্ষা নেব এবং ভবিষ্যতের দিকে আমরা এগিয়ে যাব। তাই সময় নষ্ট করে আর বসে থাকা নয়। কাটাবি কাল বসে কি, নজরুল কিন্তু বলেছেন এই সময় কাটাবি কাল বসে কি, কাল বৈশাখীর আগমন ঘটছে, আর সেখানে কি কাল অর্থাৎ সময় বসে বসে কাটানো যায়? তা তো নয়। তো রবীন্দ্রনাথ যেমন সত্য সুন্দরের পূজা করছেন, ঠিক তেমনভাবেই কবি নজরুলও আমাদের সত্য আমাদের সুন্দর কারা, ওই যুবক সম্প্রদায়, তাদেরকে উদ্বোধিত করার চেষ্টা করছেন তার কাব্যের মধ্য দিয়ে। স্বাধীনতার পূজারী, তাই তিনি চেয়েছেন পরাধীনতার গাঢ় অন্ধকার দূরীভূত হয়ে আলোয় বিভূষিত হোক ভারতবর্ষ। তাই মহাকালের আগমনকে তিনি যেন প্রত্যক্ষ করছেন। সেই মহাকাল চণ্ড রূপ ধারণ করে জীর্ণ জড়াকে উড়িয়ে নেবে। কবি জানেন এই ধ্বংসের মধ্যেই আছে সৃষ্টির মহামন্ত্র। তাই তো তিনি বলছেন, মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। সমগ্র জগতেই যেন এই প্রলয় তিনি সচক্ষে প্রত্যক্ষ করছেন। কারণ আমরা জানি বিংশ শতকের প্রথম পর্বে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিদেশি দেশগুলি, বিদেশি জাতিগুলি তাদের পরাধীনতার যন্ত্রণা থেকে মুক্তি পাবার চেষ্টা করছে। সেই মুক্তির আকাঙ্ক্ষায় তারা বিদেশি অর্থাৎ তাদের যারা নাকি পরাধীন করে রেখেছে তাদের বিরুদ্ধে অগ্রসর হচ্ছে, সংগ্রাম করছে। ভারতবর্ষও তো তার ব্যতিক্রম নয়। দীর্ঘ কবিতা যখন লিখছেন, কবি যখন এই কবিতা লিখছেন, তখন 150 বছর আমরা কিন্তু পরাধীনতার জ্বালায় আবদ্ধ রয়েছি, আমরা যন্ত্রণায় ছটফট করছি। সেখান থেকে মুক্তির আকাঙ্ক্ষা কবির কণ্ঠে উৎসারিত হচ্ছে। তাই তিনি বলছেন, ওই যে কালবৈশাখীর আগমন ঘটছে। কালবৈশাখী কি? একটা প্রাকৃতিক ঘটনা, সমস্ত জীর্ণ জড়াকে পুরনোকে উড়িয়ে নিয়ে যায়। ঠিক সেই রকমই কালবৈশাখীর বেগে কিন্তু ছুটে আসবে আমাদের বিপ্লবীগণ। ভৈরবের তাণ্ডব লীলায় তারা মত্ত হয়ে উঠবে। আর তারা কি করবে? জড়ায় মরা মুমূর্ষদের প্রাণ লুকানো ওই বিনাশে। তাহলে ওই কালবৈশাখীর যে ধ্বংস, সেই ধ্বংসের মধ্য থেকেই কিন্তু নতুনের বীজ রোপণ করা হবে, উক্ত হবে শিশু চারা। তাই কবির বিশ্বাস ওই বিনাশের মধ্যেই আবার উদিত হবে ভারতের স্বাধীনতার সূর্য। কারণ যে ভাঙতে পারে সেই তো করতে পারে। এই তরুণ সম্প্রদায়, তারাই তো মুক্তিপথের অগ্রদূত। কবি সুকান্ত বলছেন, রক্তদানের পূর্ণ মুহূর্ত তারা কিন্তু জানে। তার 18 বছর বয়সে তিনি বলছেন, 18 বছর বয়স জানে না কাদা, এ বয়সে চায় ভাঙতে পাথর বাধা। পথের বাধাকে, পাথর বাধাকে উল্লঙ্ঘন করে যায় 18 বছর বয়সী তরুণ তরুণীরা। আর রক্তদানের পূর্ণ মুহূর্তটা তারা অনুভব করতে পারে। আমাদের কবি রবীন্দ্রনাথ তিনিও তার সবুজের অভিযানে তাদেরকে আহ্বান জানিয়েছেন, ওরে নবীন, ওরে সবুজ, ওরে অবুজ, আদ মরাদের ঘা মেরে তুই বাঁচা। তাহলে যারা জীর্ণ জড়া, তাদেরকে তাদের মনে প্রাণ আনতে হবে। জীর্ণ জড়াকে সরিয়ে দিয়ে, মনের জড়ত্বকে কাটিয়ে দিয়ে তাদেরকে সবুজ প্রাণে উদ্বোধিত করতে হবে। আর সেই সবুজ প্রাণে উদ্বোধিত জনগণ, আপামর ভারতবাসী, তারা ইংরেজের বিরুদ্ধে অগ্রসর হবে। সিন্ধু পারে সিংহদ্বার অর্থাৎ লৌহ কারাগারের শৃঙ্খলকে তারা ভেঙে ফেলবে। বিপ্লবীদের
মুক্তি ঘটবে, যারা সেখানে আটকে রয়েছে, আটকে রাখা হয়েছে যাদেরকে, তাদের মুক্তি ঘটবে, প্রাণ ফিরে পাবে পরাধীন ভারতবাসী। তাহলে এই কারণেই কবি নবীন সম্প্রদায়কে, যাদের দীপ্ত সাহস রয়েছে, বাহুবল রয়েছে, তাদেরকে উদ্বোধিত করতে বলেছেন, তাদেরকে জয়গান করতে বলেছেন। মহাকালরূপী তারা এগিয়ে আসবে, তাদের জয়ধ্বনি করতে বলেছেন। তাহলে দ্বিতীয় প্রশ্নটা ছিল তোরা সব জয়ধ্বনি কর। তাহলে কাদের জয়ধ্বনি? বিপ্লবীদের জয়ধ্বনি। কেন জয়ধ্বনি? না, তারাই আমাদের মুক্তিপথের পথিক, রক্ত সংগ্রামের অগ্রদূত, তারাই আমাদের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি ঘটাতে পারবে দেশের। তাই তাদের জয়ধ্বনি করতে হবে। তাহলে দ্বিতীয় প্রশ্নটাও তোমরা কিন্তু বুঝতে পারলে। এবার চলো আরেকটি ছোট প্রশ্ন নিয়ে আমরা একটু আলোচনা করি। এই প্রশ্নটি একটা ছোট প্রশ্ন। দিগন্তরের কাদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়। দিগন্তরের কাদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়। উদ্ধৃতাংশের তাৎপর্য আলোচনা করো। এটি 3 নম্বরের মতো প্রশ্ন। তোমরা জানো 5 নম্বরের প্রশ্ন থাকে, 3 নম্বরের প্রশ্নও থাকে। দেখো, প্রশ্নোক্ত অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? প্রলয় উল্লাস কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি কাজী নজরুল ইসলাম। স্বাধীনতা সংগ্রামের ইতিবাচক দিকের কথাই কিন্তু আলোচ্য কবিতায়, আলোচ্য ছত্রে কবি তুলে ধরেছেন। মধ্যাহ্নকালীন সূর্যের দীপ্তি, দুপুরের যে সূর্য, তার দীপ্তি কিন্তু অত্যন্ত প্রবল, তা অগ্নিজ্বালা সৃষ্টি করে। আর সেই প্রখর আকাশে যখন মেঘ জমা হয়, তাকে মনে হয় যেন পিঙ্গল জটাজাল সৃষ্টি হচ্ছে, যেন মনে হয় মহাদেবের জটাজাল মেঘরূপী সারা আকাশকে ছেয়ে গেছে। সেই মহাকাল অর্থাৎ মহাদেব যখন সেই মেঘ থেকে বিন্দু বিন্দু বৃষ্টি ঝরে পড়ে, তখন সেই বৃষ্টি বিন্দুকে বলা হয় দিগন্তরের কান্না। কবি মনে করেছেন ওই বিন্দু বিন্দু ঝরে পড়া বৃষ্টির জলই সপ্ত মহাসিন্ধুকে আলোড়িত করে। দিগন্তরের কান্না তাহলে ওই মেঘরূপী জটা জালে লুকিয়ে থাকে। দিগন্তরের কান্না এভাবে ঝরে পড়ে। প্রকৃতির প্রলয়মত্ততা যেমন মানুষকে চিন্তাকুল করে, বিপ্লবীগণ ভয়ঙ্কর রূপে আত্মপ্রকাশ করবেন, তাতে সাময়িকভাবে চিন্তিত হতে পারেন কয়েকজন, কেউ কিন্তু ওই প্রলয়মত্ততার মধ্য থেকেই নতুন সৃষ্টি হবে। সাধারণ মানুষও তাই অনেক ক্ষেত্রে দিশাহারা হয়ে পড়ে, তারা বুঝতে পারে না কি করবে কি না করবে। কিন্তু কথায় বলে, যার শেষ ভালো তার সব ভালো, অর্থাৎ ওই বিপ্লবীগণ তারাই কিন্তু স্বাধীনতার সূর্যকে আবার উদিত করতে সাহায্য করছেন। তাই তাদের আগমন, তাদের ধ্বংসলীলা, তাদের প্রলয়, তাতে কিন্তু উল্লসিত হতে হবে আমাদেরকেও। মহাকাল যেন জটা জাল ছড়িয়ে রেখেছে সমগ্র আকাশ জুড়ে, সেটাই যেন ওই মেঘাবৃত মেঘ রূপে ঝরে পড়ছে। আর সেখান থেকেই ওই বৃষ্টিবিন্দু যখন ফোঁটা ফোঁটা করে আসে, যেন কপোল থেকে অর্থাৎ গাল বেয়ে বৃষ্টিবিন্দু, অশ্রুবিন্দু ঝরে পড়ছে, সেটা যেন বৃষ্টিবিন্দু। তাহলে এইভাবে দিগন্তরের কাদন সে কিন্তু ওই জটা জালের মধ্যে মেঘরূপী, জটারূপী যে মেঘ, সেই মেঘের মধ্য থেকে বিন্দু বিন্দু করে পড়ছে। আর তার জলধারা যেমন সপ্ত সিন্ধুকে আলোড়িত করে, তেমনি বিপ্লবীদের প্রাণ বলিদান, সেই প্রাণ বলিদানের মধ্য দিয়েই কিন্তু সমগ্র জগৎ তথা সমগ্র ভারতবাসীর মন আলোড়িত হবে। আর তাতে যে ভয়ঙ্কর সেই ত্রাস সঞ্চারিত হবে কাদের? বিদেশি শাসক কুলের মনে। তাই বিদেশি শাসক কুল কিন্তু তাতে শঙ্কিত, তাতে ত্রস্ত, ওই যে বলছে ত্রস্ত জটায়, অর্থাৎ ওই জলবিন্দুই আলোড়িত করবে, আলোড়িত হবে ভারতবাসী এবং আলোড়িত হবে বিদেশি শাসক কুল। তাতেই তারা ত্রস্ত হবে এবং ভীত সন্ত্রস্ত হবে। সংগ্রামের সেই ভয়ঙ্কর রূপকে প্রকাশ করতে গিয়েই কবি কিন্তু এই কথাটি, উক্তিটি ব্যবহার করেছেন, দিগন্তরের কাদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়। ছাত্ররা, আরেকটি প্রশ্ন ছোট্ট করে একটু বলে দিই। জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে,
জরায় মরা মুমূর্ষদের প্রাণ লুকানো ওই বিনাশে। জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জরায় মরা মুমূর্ষদের প্রাণ লুকানো ওই বিনাশে। তাহলে জগৎ জুড়ে বলতে কি বোঝানো হচ্ছে, আর উক্তিটির সার্থকতা বলো। তো জগৎ জুড়ে বলতে কথাটা কিন্তু আমি আগেই তোমাদের বলেছি যে আমরা দেখি বিংশ শতকের গোড়ার দিকে সমগ্র বিশ্বে যারা পরাধীন জাতিগুলি তারা স্বাধীনতার জন্য উদ্বোধিত হচ্ছে, বিপ্লবের মন্ত্রে দীক্ষিত হয়ে তারা তাদের বিদেশি শাসককে উচ্ছেদ করার জন্য রক্তস্নাত হচ্ছে। তাহলে সমগ্র জগতে বিংশ শতকের গোড়ার দিকে এই যে মুক্তিকামী দেশগুলির যে আত্মবলিদান, বিপ্লবের চেষ্টা, সেটাকেই এই জগৎ জুড়ে বলছেন। আর ওই মুমূর্ষদের প্রাণ লুকানো ওই বিনাশে, প্রলয় বা ধ্বংসের বার্তাবহক ওই বিনাশ, অর্থাৎ বিনাশের বার্তাবহক হচ্ছে ওই বিপ্লবীরা যারা এগিয়ে আসছেন তাদের কাজের মধ্য দিয়ে, তাদের কর্মসাধনার মধ্য দিয়ে। কিন্তু ওই কর্মসাধনার মধ্য দিয়ে মুমূর্ষ, জীর্ণ, জরা তা উৎখাত হবে, আসবে নতুন সূর্যের উদয়, নতুন সূর্যের উদয় ঘটবে, আসবে স্বাধীনতা। তাই কবি বলছেন, ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন, আসছে নবীন জীবন হারা, অসুন্দরে করতে ছেদন। অর্থাৎ যা অসুন্দর, যা অসত্য, তাকে ছেদন করবার জন্য সত্যম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, অর্থাৎ সত্য শিব সুন্দরকে প্রতিষ্ঠার জন্য প্রলয়রূপী, ভৈরবরূপী বিপ্লবীগণ এগিয়ে আসছেন। তাদের কর্মসাধনার মধ্য দিয়েই পুরনো, অসত্য, অসুন্দর, জীর্ণতা, মলিনতা সব দূর হয়ে যাবে। তাই কবি উক্তিটির মধ্য দিয়ে, অর্থাৎ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে এবং জরায় মরা মুমূর্ষদের প্রাণ ওই বিনাশের মধ্যেই আছে, এই উক্তিটির মধ্য দিয়েই এই কথাটি কিন্তু বোঝাবার চেষ্টা করেছেন। তাহলে আজকে প্রলয় উল্লাস কবিতা থেকে আমি 4টে প্রশ্ন আলোচনা করে দিলাম। 2টো বড় প্রশ্ন ছিল এবং শেষের 2টো ছোট প্রশ্ন। তাহলে আজকে আমাদের প্রশ্নোত্তর পর্ব 11, প্রশ্নোত্তর পর্ব 11 বিষয়বস্তু ছিল কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতার গুটিকতক প্রশ্ন। এখানেই শেষ করলাম আজকের আলোচনা।